নমস্কার, আমি দীপান্বিতা। ভয়ের অনুভূতির নতুন একটা এপিসোডে স্বাগত জানাই। আচ্ছা, পয়সা বাঁচাতে, সংসারের উন্নতি করতে তো আমরা সবাই ভালোবাসি। এই পয়সা বাঁচানোর চক্করে আমরা যখন অজানা একটা মানুষকে অল্প পয়সা দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসি, সঙ্গে করে তার সঙ্গে কোনো অন্ধকার বা কালো জিনিসকেও বাড়িতে ঢোকাচ্ছি না তো? আমাদের কিন্তু এইবার ভেবে ওঠার সময় এসে গেছে। হ্যাঁ, আজ যেই ঘটনাটা বলবো, সেই ঘটনাটা শোনার পর আমরা যদি অল্প পয়সায় কোনো হেল্পিং হ্যান্ড নিয়ে আসি, সে কোথা থেকে আসছে, কী বা তার উদ্দেশ্য, সেইগুলো কিন্তু সবটাই এরপর থেকে একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। তো চলো একেবারে কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। কিন্তু তার আগে বলে দিই, তোমাদের কাছেও যদি কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা থাকে, তাহলে নিচে যাওয়া যেই নাম্বারটা, সেই নাম্বারে কিন্তু রেকর্ড করে পাঠিয়ে দিতে পারো। আর গল্পটি শুনে যদি আমার ভালো লাগে, তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে সেটা সকল বন্ধুদের সাথে শেয়ার করব। আর আমার বন্ধুদেরও যদি ভালো লেগে থাকে, আর সেই গল্পটা কিন্তু আনস্ক্রিপ্টেড হরর মাইন্ডে সিলেক্ট হলে, আমি কিন্তু সেই গল্প তোমাদের নাম সহ ওখানে বলে আসবো। চলো, আর একদম বাজে কথা না, সরাসরি গল্পে চাই। আর যেই ঘটনাটা যারা পাঠিয়েছে, তাদের নাম হলো নিলয় আর ঈশানী। এরা দুজনেই কর্পোরেট সেক্টরে কাজ করত এবং লাভ ম্যারেজ করে ওদের বিয়ে হয়, এবং কলকাতায় একটা ভাড়া নেওয়া ফ্ল্যাটে ওরা বেশ কিছু বছর কাটায়। তারপরে যে লকডাউনটা আসে, তো বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম হতো, তো ওরা ডিসাইড করে যে এই টাইম পিরিয়ডটাই আমরা আর কি কনসিভ করব, বেবি নেওয়ার যে প্রসেসটা থাকে সেটা হয়ে যাবে। তো অবভিয়াসলি সবটাই ঠিক থাকে, কিন্তু আমরা যতটা ইজি মনে করি একটা বাচ্চাকে জন্ম দেওয়া বা মানুষ করা, ততটা কিন্তু ইজি না। বাচ্চাটা তো হয়ে যায়, হওয়ার আগ পর্যন্ত ঈশানী মোটামুটি সংসার আর নিজের কেয়ার দুটোই ঠিকঠাক রেখে নিচ্ছিল, কিন্তু আফটার বেবি ও না ভীষণ রকম পাজল হয়ে পড়ে। যেহেতু বাচ্চারা রাত্রেবেলা মাদেরকে একেবারে ঘুমোতে দেয় না, আর বাবারা জব করে, ওরা সেইভাবে রেসপন্সিবিলিটিও নেয় না। তো এইভাবে না ও ভীষণভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়ছিল নানা কাজের মধ্যে দিয়ে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। ইনফ্যাক্ট ওর নিজের চাকরিটাও ওকে ছেড়ে দিতে হয়, যেহেতু বেবিটা ভীষণ ছোট আর ও টেক কেয়ার করার জন্য। তো ছেড়ে দেয়, কিন্তু তারপরে সংসারে একটা সমস্যা দেখা দেয়। যেহেতু দুজনের ইনকাম হতো, ওদের সংসার খুব ভালোভাবে চলছিল, কিন্তু বেবির খরচও বাড়ে, ও ঈশানী জবও ছেড়ে দেয়, ফলত ওদের কি হয়, সংসারটা ডাউন হয়ে যায়। তো ওদের যেই ফ্ল্যাট বা ওরা যেখানে ভাড়া থাকতো, ওই ফ্ল্যাটের প্রচুর লোক, অন্যান্য যে কমপ্লেক্সগুলোতে না, ওরা কি করতো, একটা মহিলা আসতো ওখানে, এই বছর 40-এর একটি মহিলা। সেই মহিলা ইললিগালি ভাবে ওদেরকে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে কাজের জন্য দিত। তা ও জিনিসটা অনেকদিন যাবতই জানে। এবার যেহেতু আমাদের ভারতীয় আইনে 18 বছরের নিচে বা 14 বছরের নিচে কোনো বাচ্চাকে কি কাজে নেওয়া যায় না, বা ওটাকে আমরা শিশুশ্রম হিসাবে গণ্য করি, এবং আইনত সেটা অপরাধ। তো ওরা কি করে, ওই মহিলা কি করে, ইললিগাল ভাবেই ওই বাচ্চাগুলোকে অল্প কিছু টাকার বিনিময়ে ওই ফ্ল্যাটগুলোতে কাজের জন্য আর কি দেয়। তো এইভাবে বছরের পর বছর এইটা ঈশানী দেখে এসছে। এরপরে ওর যখন খুব সংসারেও অসুবিধা এবং একটা হেল্পিং হ্যান্ডও ভীষণভাবে দরকার পড়লো, ও তখন হাজবেন্ডের সাথে একদিন আর কি ডিসকাস করে যে এরকম আমাদের এখানে কম খরচের মধ্যে আর কি সাহায্য করার বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে মেয়ে পাওয়া যায়, তো আমি কি একজনকে হায়ার করব, কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ওর হাজবেন্ড প্রায় রাত্রি 1টা-2টোর সময় কাজে আসতো, বাড়িতে এসেও কখনো কখনো ভীষণ রকম ব্যস্ত থাকতো। তো একার পক্ষে পুরো সংসারটা দেখা, বাচ্চা দেখা ওর কাছে ভীষণ ভারী মনে হচ্ছিল। তো তখন হাজবেন্ড বললো, দেখো ব্যাপারটা তো ইললিগাল, তো আমাদের আর্থিক অবস্থাও সেই রকমভাবে ঠিক না, তো ঠিক আছে চলো, কিন্তু হ্যাঁ, যাকে নিয়ে আসবে তাকে নিজের সন্তানের মতনই ভালোবাসবে। তো ঠিক আছে, উনি তো ঈশানী তো ভীষণ খুশি যে হাজবেন্ড রাজি হয়ে গেছে। তো ওর পরদিনই ওর যেখানে ওই সিকিউরিটি গার্ড যে দাদা ছিল, তাকে গিয়ে বলে এলো যে ওই মহিলা যদি আসে আমার বাড়িতে পাঠিও। তো 2-3 দিন অপেক্ষা করার পরই একদিন ওই মহিলা বাড়িতে আসে আর কি। বাড়িতে আসলে
ও বলে যে আমার একটা ওই 3 মাসের ছোট বেবি আছে, ওরই দেখাশোনা ন্যাচারালি করতে হবে, আর ঘরে থাকলে টুকটাক আমার হয়তো একটু হেল্প করা, একটু শাড়ি ভাঁজ করে দেওয়া, একটু জামা কাপড়গুলো হয়তো ছাদ থেকে নিয়ে আসে, এই সমস্ত টুকটাক কাজ করতে হবে, এছাড়া কিছু না। খাওয়া পড়া থাকা সবটাই ওকে দেওয়া হবে, নিজের বাড়ির মতনই থাকবে আর কি। তাও একটা মিনিমাম রেঞ্জে কাজের মেয়েটিকে পেয়ে যায়। তা ও শুনে 2-3 দিন মতো সময় নেয়, দিয়ে একটি মেয়েকে নিয়ে আসে। মেয়েটা আসে ছোট্ট একটা খরগোশ নিয়ে, সাদা রঙের একটা ছোট্ট খরগোশ। আর মেয়েটার চুলগুলো ছিল ভীষণ রকম কার্লি হেয়ার বলে না, মাথা ভর্তি চুল, একেবারে রোগা ফর্সা। কিন্তু ওর যে গায়ের রংটা ছিল না, ওই গায়ের রংটা যেন অনেক সময় দেখবে আমরা যখন রক্ত শূন্যতায় আমরা ভুগি, আমাদের মধ্যে একটা ফ্যাকাশে ভাব চলে আসে, মানে একটা জীবন্ত চোখ মুখ অন্যরকম হয়, একটা শুকিয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া দেহ, মনে হয় যেন অনেক দিন যাবৎ জলের মধ্যে ডুবিয়ে রাখার পর যেরকম গা হাত পা সাদা হয়ে যায়, ওর গায়ের রংটা বা বডির আশেপাশে চোখ নাক মুখগুলো ওগুলো যেন ওরকমই ভ্যাপসা ভ্যাপসা অতিরিক্ত সাদা ধরনের। তো যাই হোক, ও তো অত কিছু দেখলো না, যে ঠিক আছে মেয়েটা ভালো, নিয়ে চলে আসে। এবার ও নর্মালি 2-3 দিন ভালোই কাজ করে, বাচ্চাটাকে তো খুব যত্ন সহকারে ভালোবাসে। কিন্তু ও একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করতে থাকে, যে মেয়েটির খাওয়া খুব বেশি, খুব বেশি বলতে একটা মানুষ নর্মালি যতটা খায় তার থেকে ওকে বেশি খাবার দেওয়া হতো সবসময়, যেহেতু ও ছোট, অনেক কাজ করতো, গরিব, সেই কথা ভেবে ও সবসময় বেশিটাই ওকে দিত। ইনফ্যাক্ট মাঝে মাঝে এমনও হতো ঈশানীর নিজেরই খাওয়ার থাকতো না, ওকে খাওয়াতে খাওয়াতে, মানে কন্টিনিউ তুমি দিয়ে যাও, ও কন্টিনিউয়াসলি খেয়ে যাবে। তো এই ব্যাপারটা ওর কাছে একটু অদ্ভুত লাগে, যে মানে খাওয়াটা দেখলে মনে হয় যেন একটা মেয়ে না, 2-3 জন বড় বড় লোক যেন খাচ্ছে। তো যাই হোক, এইভাবেই চলে। তো একদিন ও হাজব্যান্ডের সাথে মানে শেয়ার করবে ভাবছিল, কিন্তু তার মানে বলতে যেতেও ওর হাজব্যান্ড বলছে, দেখো তুমি নিয়ে এসছো, এর বিরুদ্ধে কোনো কথা কমপ্লেন আমি কিন্তু শুনবো না। তো ঠিক আছে, ও আর ওকে কিছু বলেনি তেমন কিছু। এবার ঈশানী যেহেতু ভীষণ হেলথ কনসিয়াস, ঠিক আছে, ভীষণ আপডেটেড একজন মহিলা, তো ভীষণ হেলথ কনসিয়াস। ও বেবি যখনই মানে ও আগের থেকেই যোগা টোগা করতো, কিন্তু বেবি হওয়ার পর বেবিকে ট্র্যাকেল করবে কি করে আর যোগা করবে কি করে, সময় হয়ে উঠছিল না। তো সেই কারণে যখন ওই কাজের মেয়েটি আর কি আসে, মৌমিতা, ওর নাম ছিল মৌমিতা, মৌমিতা যখন আসে ওর খুব সুবিধা হয় যে এবার আমি বেবিটাকে ওর কাছে রেখে আমি ভোরবেলা যেরকম উঠতাম আর্লি মর্নিংয়ে গিয়ে আমি ছাদে যোগা করব। তো প্রথম দিন বেবি ঘুমাচ্ছে, মানে উঠলে তখন মৌমিতাকে ডাকা হবে বা ওর হাজবেন্ড ডেকে দেবে, তখন বেবিটাকে ধরবে। তো যাই হোক, ও ভোরবেলা ওই ধরো খুব বেশি হলে 4টে, 3:30, 4টের মধ্যেও উঠে যেত, উঠে 4টের মধ্যে রেডি হয়ে গিয়ে ওর যেই যোগা ম্যাটটা ছিল, ওদের ছাদেই ক্লাস হতো, অন্যান্যরাও আসতো, তো ও যোগা ম্যাট নিয়ে রুম থেকে বেরিয়ে যখন ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি, ওরা 1 BHK ফ্ল্যাটে থাকতো। এবার যেহেতু মৌমিতাকে শুতে শোবে, তো ও মৌমিতা ও ড্রয়িং রুমেই একটা সাইডে বিছানা করে শুতো, আর ওর সমস্ত জিনিসপত্র যেগুলো সেগুলো ওদের ফ্ল্যাটে একটা এরিয়া ছিল, মানে যেইখানে ধরো ওয়াশিং মেশিন রাখা হবে এবং যেই সমস্ত ওয়াশ করা কাপড় জামাগুলো লন্ড্রি যেটাকে বলা হয়, একটা মিনি লন্ড্রি ছিল। তো ওর সমস্ত জিনিসপত্রগুলো ওই মিনি লন্ড্রিতেই রাখতো, আর রাত্রেবেলা ঘুমানোর সময়টা ও ড্রয়িং রুমে এসে বিছানা পেতে ঘুমোতো। তো ও মানে ঈশানী যখন ভোরবেলা আর কি নিজের ম্যাটটাকে নিয়ে বাইরে ড্রয়িং রুম থেকে বেরিয়ে ছাদে যাবে যোগা করতে, ঠিক ওই সময় ও না একটা কথা বলার শব্দ পায়। কথা বলার মধ্যে কি, যে হ্যাঁ হ্যাঁ সবাই ঘুমাচ্ছে, তোমরা আসো, এরকম একটা কথা। এবার ও তখন ভাবে যে এই কথাটা মানে হতেই পারে যে ও অচেনা লোক, চুরি ছিনতাইও করতে পারে, ডাকাতি করতে পারে, যেহেতু আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি, একা বাচ্চা নিয়ে আমার হাজব্যান্ড থাকবে। তো ও তখন কিছুক্ষণ ওয়েট করলো, অন্ধকারেই ওয়েট করলো। ও কিন্তু ড্রয়িং রুমের লাইটটা জ্বালায়নি, বেডরুমে থেকে বেরিয়ে হালকা আলো আধারি, যেহেতু 4টে বাজে, তো হালকা হালকা সূর্যের হাওয়া আভা আর কি ঘরের ভিতরে আসছে কাছের উইন্ডোগুলো। তো যখন এই কথাটা ওর কানে এলো, ও চুপ করে বেশ কিছুক্ষণ দাঁড়ালো। 2-4 মিনিট দাঁড়ানোর পর দেখছে আর কোনো রিপ্লাই আসছে না। ও তখন কি করেছে, মানে ড্রয়িং রুমের আর কি লাইটটা জ্বালিয়েছে। যেই না লাইট জ্বালিয়েছে, একটা অদ্ভুত জিনিস ও লক্ষ্য করে, যে মেয়েটি নিচে গদি পেতে শুয়ে আছে।
কিন্তু মেয়েটা উবুড় হয়ে শুয়ে আছে। এরপর ওর যে পা দুটো কি জানি কিভাবে সোজা হয়ে মুড়ে রয়েছে, হাত দুটো সোজা হয়ে মুড়ে রয়েছে, কিন্তু ওর আমি যেরকম বসে আছি এরকম না, ও উল্টিয়ে রয়েছে, আর মাথাটা বালিশের মধ্যে একেবারে ঢুকোনো। আর ওর যে মাথাটা ছিল না, মাথাটা একেবারে বালিশের ভেতরে ঢোকানো। মানে আমরা তো যখন ধরো উবুড়ো হয়ে শুচ্ছি তখন আমরা কি না মাথাটা এই পাশে দিই বা এই পাশে দিই, কিন্তু না মানে ও শুয়ে আছে এই যে বালিশের মধ্যে একেবারে মাথাটা গুজি, ঠিক আছে, নাকটা যেন ঢুকে গেছে বালিশের ভেতরে। তো নিঃশ্বাস নিচ্ছে কি করে, তো ওর একেবারে অবাক লেগে ওকে ডাকে, এই মমিতা কি হলো কি হলো, শরীর কিছু খারাপ হয়েছে? আর হাত পাগুলো একেবারে উল্টোনো। ও কিছুক্ষণ পর, বেশ কিছুক্ষণ ডাকার পর মমিতার আর কি হুঁশ আসে। তখন ও ঠিকঠাক উঠে বসে, যে কি হয়েছে দিদি, কোনো অসুবিধা কি, ডাকছো কেন এরকম করে? তো বলছে তুই এরকম বেঁকে তেতে শুয়েছিলিস কেন, এটা কি হয়েছে, তোর কিছু হয়েছে সমস্যা? বলছে না না, আমার ছোটবেলা থেকেই ওইরকম ভাবেই শোয়া অভ্যাস, কোনো সমস্যা নেই। তা যাই হোক, ওইটা কথাটা হাজব্যান্ডকে বলেছিল ও। তা হাজব্যান্ড বলছে হতেই পারে ও ওরকম ভাবে শোয়, ও ফ্লেক্সিবল খুব, বয়সটা তো কম, তাই জন্য হয়তো এরকম ভাবে ফ্লেক্সিবিলিটি আছে বডিতে, এমনিতে খুব রোগাও। তো ও আর এই ব্যাপারটা নিয়ে কাউকে সেরকম বেশি কিছু জানায়নি। তো এইভাবেই দিন কাটে। তা ও সকালবেলা একদিন সকালবেলা ওর ভীষণ তাড়া, সঙ্গে বাচ্চাটারও খুব শরীর খারাপ, মানে হালকা জ্বর যেটা। এবার শরীর খারাপ হওয়া মানে বাচ্চা আর অন্য কারোর কাছে থাকবে না, মায়ের কাছেই থাকবে। তা যখন এরকম একটা সিচুয়েশন, ওর হাজব্যান্ড অফিসে বেরোবে, অফিসে লাঞ্চও করা অসম্ভব। তো বললো যে সকালবেলা তাহলে এক কাজ করো, তুমি আমাকে একটু স্মুদি করে দাও, আমি জাস্ট খেয়ে বেরিয়ে যাই অফিস। তো তখন স্মুদি কিভাবে বানানো হয় ঈশানী জানতো, মানে ঈশানী বলছি মৌমিতা জানতো, যেহেতু রেগুলার বেসিসে ঈশানী যখনই যোগা থেকে নামতো তো স্মুদি বানাতো, এক গ্লাস ওই একে দিত, মৌমিতাকে দিত, আর এক গ্লাস নিজেও খেত। তো ও তো জানতো, ও বলে দিয়েছে যে কোথায় কোথায় কি আছে তুই তো জানিস বানাতে, তাহলে তোর দাদা ভাইকে একটু বানিয়ে দে, আমি বেবির কাছে রয়েছি। তো ও স্মুদি ও বলছে আমি দেখছি, মানে ও বেবিকে ফিড করাচ্ছে আর দেখছে, বলছে আর তুই কিচেনে কর, আমি এখান থেকে তো তোকে দেখতে পাচ্ছি বেডরুম থেকে, কোনো অসুবিধা হলে আমি তোকে বলে দেবো। তো ঠিক আছে, ও স্মুদি যা যা লাগে আস্তে আস্তে ঠিক বার করলো, বড় জারটা বার করলো, মানে মিক্সচারে যে বড় বাটিটা হয় আর কি, ওটা বার করলো, করে সমস্তটা রেডি করলো, সুইচ দিল। সুইচ দিয়ে হঠাৎই মিক্সচারে স্মুদির জিনিসপত্রগুলো না ঢেলে হঠাৎই মানে মৌমিতাকে এটা করতে দেখছে ঈশানী, যে হাতটা ঢুকিয়ে দিল আর সুইচটা অন করে দিল। সঙ্গে সঙ্গে হাতটা কেটে রক্ত ছিটকে ছিটকে, মাংস ছিটকে ছিটকে ঘরের চারিদিকে। মানে ওরা যে আসবে দৌড়ে লাইট নেভাবে, মানে একটা টাইম না মানে ফ্রিজ হয়ে গেছে যে এই বাবা এটা কি হচ্ছে, কি অদ্ভুত। তুমি ভাবো, তুমি মিক্সচার চালাতে যাচ্ছ, তুমি মশলার মিক্সচারের বাটির মধ্যে নিজের হাতটা ঢুকিয়ে স্বজ্ঞানে চালিয়ে দিচ্ছ, মানে এটা কি অদ্ভুত একটা জিনিস। এটা দেখে তো ওরা যাই হোক দুজনে মিলেই আসে, ওকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে যায়, 18-19টা মতো স্টিচ পরে, বাড়ির লোককে খবর দেওয়া হয় যাতে না এইভাবে তোমার মেয়েকে রাখা যাবে না, এই যে দুর্ঘটনাটা যদি বড় কিছু ঘটতো বা আমার বেবিকেও দেখে কিছু একটা মনের ভুলে যদি করে দেয় তখন কি হবে। তো যাই হোক বাড়ির লোককে জানানো হলো যে তোমরা আসবে। তা ওদের আসতেও তো একটা দিন সময় লাগে, যেহেতু ওর অনেক গ্রামে অনেক ভেতর দিকে থাকে। তো বাড়িতে নিয়ে আসা হলো। এবার ঈশানীকে অ্যাজ আ গার্জিয়ান হিসাবে একটু বকাঝকা করছিল, মানে ও সেখানে উপস্থিত ছিল, ঈশানীর হাজব্যান্ডও উপস্থিত ছিল, আর ওখানে সেই মহিলাও ছিল যে ওকে কাজে দিয়েছিল। আর ও বেডের উপরেই বসে আছে, বেবিটা পাশে আর কি, বেবিটার সাথে খেলছে, হাতটা ব্যান্ডেজ করা। তো ওর একটু বকাঝকাই দিচ্ছিল, কড়াভাবেই কিছু কথা বলে। যেই ওরকম ভাবে বলতে থাকে 10-15 মিনিট পর হঠাৎই না ওর চুলে একটা পনিটেল করা ছিল, ঠিক আছে, হঠাৎ করে চুলটা খুললো। আর আগেই বলেছে ওর কার্লি হেয়ার, এবার চুলটা খোলাতে পুরো মুখ ভর্তি চুল হয়ে গেল। ও হঠাৎ করে কথার মাঝে কি করলো, বেবিটাকে নিয়ে এরকম ছুঁড়ে নিচে মাটিতে। ছোট প্রায় 3-3.5 মাসের একটা ছোট্ট বাচ্চাকে যে ভীষণ ভালোবাসতো মৌমিতা, সেই মৌমিতা ওই বাচ্চাটাকে এরকম করে ধরলো, ধরে মাটির মধ্যে ফেলে দিল, মেঝের মধ্যে।
এবার তো ভীষণ রকম ঈশানীর হাজবেন্ড নীল দুজনেই রেগে গেল। তো ওকে বললো, আর ও জিনিসটা করে না হাসছে, আরো যে ঠিক করেছি, দেখ আমাকে বকছিস, বদলে দেখ তোর বাচ্চাকেও আমি এরকম করতে পারি। তো ওরা আর এক মুহূর্ত ওকে ফাঁকা রাখলো না, ওরা কি করলো, বেডরুমে ওকে বন্ধ করে রেখে বাইরে সারা রাতটা কাটালো। দিয়ে ওর মা বাবা যখন হলো বলছে, না আমার মেয়ে তো নর্মাল, আপনাদেরই কোনো ভুল, একটু বচসা মতো হওয়া, যেহেতু বাচ্চাটাকে হার্ট করে, যে বাচ্চাটার একটু লেগেছিল, তো যাই হোক বেশি কোনো আঘাত হয়নি। তো ওই মেয়েকে নিয়ে মানে যখন আর কি ওরা এলো, ততক্ষণে যখন দরজা খুলছে দেখছে ও অলরেডি সেই স্টিচগুলোকেও ছিঁড়ে ফেলেছে, ব্যান্ডেড তো ছিঁড়েই ফেলেছে, দিয়ে একটা মেসি কাজকর্ম করে রক্ত রক্ত মেখে বসে আছে। তো বাবা মার সঙ্গে ওকে কিছু টাকা দিয়ে আর কি ওরা বের করে দিল। তা ঈশানী যে বাবা কি বিশাল বড় বিপদ আমি পড়েছিলাম, নীলও বললো দেখেছো কথা না শুনে এরকম, যাই হোক। তো ও বললো যে ঠিক আছে চলো, ভুল হয়ে গেছে, আর কখনো আমি এরকম কিছু করবো না। তা এইখানে মোটামুটি ঘটনাটা যদি শেষ হয়ে যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু প্রবলেমটার পর থেকে শুরু হয়। ও তো চলে গেল। এবার মানে রইলো কি ঈশানী ও তার ছোট্ট বাচ্চা। তো ওই বাচ্চা নিয়েই যা হোক করে একটা ঠিকা কাজ রাখলো যে রান্না টান্না করে দিয়ে যায়, ওই যা হোক করে সংসার চলছে। ওর হাজব্যান্ড আসতো ঠিক রাত্রির 12টার পরে, ওর মানে এতটাই কাজের প্রেশার থাকতো যে ও তাড়াতাড়ি চলে আসতে পারতো না। তো ও রাত্রির 12টা সাড়ে 12টার পরেই মোটামুটি আসতো। তা আসলে আর কি ওকে ফোন করতো, যেহেতু বেবি এত ছোট, তো বেল টেল দিলে যদি জেগে যায় তো সারা রাত জেগে থাকবে, তো ওই কারণে ওরা যখনই আসতো ফোন করতো। তা ঈশানীর নীল আর কি একদিন ওরকমই আসে, এসে ফোন করে বলে গেটটা খোলো। গেটটা খুলেছে, খুলে জাস্ট দুজনে গেটটা লাগিয়ে দুপা এগিয়েছে বেডরুমের দিকে, আর ওইদিকে মানে নীল যাচ্ছে ওয়াশরুমে। হঠাৎই ভীষণভাবে কলিং বেলের শব্দ হচ্ছে, জাস্ট কিছু সেকেন্ডের মতো রুমে ঢুকে দুপা এগিয়েছে ওয়াশরুমের দিকে আর এগিয়ে যাচ্ছে বেডরুমের দিকে, আর সঙ্গে সঙ্গে দরজায় আওয়াজ। ও গিয়ে গেট খুলেছে। গেটটা খুলে প্রথমে তো কাউকে দেখতে পায় না প্রথম কথা, তারপরে দরজাতে তাকিয়ে ওরা একটা বিভৎস বাজে জিনিস দেখে। সেটা হলো কেউ বা কারা, ওই যে গল্পের শুরুতে বলেছিলাম না ঈশানী একটা ছোট্ট খরগোশ নিয়ে এসেছিল, ওই মৌমিতা একটা ছোট্ট খরগোশ নিয়ে এসেছিল, নামগুলো ভীষণ গুলিয়ে যাচ্ছে আমার, একটা ছোট খরগোশ নিয়ে এসেছিল। সেই খরগোশটা মাথাটা কাটা, আর বডি হাত পা মানে ওইগুলো টুকরো করা, প্রত্যেকটা টুকরো মানে ধরো মাথাটা এরকম, ওর দুটো যেই কান রয়েছে ওই কান দুটোতে ছোট্ট ছোট্ট প্রেক লাগিয়ে কান দুটো শুধু মাথাটা ঝুলছে, এইদিকে হাতটা একটা প্রেক লাগানো, ওইদিকে পাটা একটা প্রেক লাগানো, এইদিকে বডির যে পার্টসটা রয়েছে যে পেট বুক পর্যন্ত সেটা একটা কোনায় পেরেক লাগানো, এরম অবস্থা, দরজাটা ময় রক্ত। কয়েক সেকেন্ড আগে নীল ঢুকেছে, কয়েক সেকেন্ডের মধ্যে ওরা দরজা খুলেছে, তার মধ্যে এতটা কাণ্ড হয়ে গেছে। এবার ঈশানী তো রীতিমতো হাত পা কাঁপছে যে কি হলো, হঠাৎ করে কোনো খারাপ নজর লাগলো, কিছু হলো, মানে ও এত আপডেটেড মেয়ে তবুও ভয় পেয়ে যাচ্ছে। তো ওকে মানে কি রুমে আর কি ঢুকে ঈশানীকে নীল গেল নিচে দারোয়ানকে ডাকতে, সিকিউরিটিকে ডাকতে। সিকিউরিটিকে ডেকে যখন নিয়ে আসলো 10-15 মিনিটের মধ্যেই দেখছে মানে দরজার মধ্যে কিছুই নেই, মানে রক্ত নেই, মানে ওই খরগোশটা নেই, রয়েছে শুধু ওই পেরেকগুলো যেখানে যেখানে ওকে গেঁথে রাখা হয়েছিল। তো যাই হোক, এরা বললো যে তোমাদেরই কোনো ভুল, হয়তো হ্যালুসিনেট করছো, যেহেতু রাত্রে ঠিক করে ঘুমাও না, অনেক কাজের প্রেশার। তো নানা লোকে নানা রকম কথা বললো। ঈশানী আর নীলের মধ্যে কিন্তু এটা মানে শিওর ছিল ওরা যে ওরা ভুল দেখেনি, ওরা স্পষ্ট দেখে দুজনের একসাথে ভুল হতে পারে না, এটা সম্ভব না। সে যাই হোক, এইভাবেই দিন কাটছে। তো ওদের মধ্যে একটা আলোচনাও হয় যে আর কিছুদিন পরে অন্য একটা বাড়িতে আমরা শিফট করব, এই বাড়িতে যখন এত সমস্যা হচ্ছে, যেহেতু বেবিটাও রয়েছে, বড় হবে, ওরও প্রবলেম আর কি, ও প্রবলেমে পড়তে পারে। তো যাই হোক, ওরা এরকমই ভাবনা চিন্তা থাকে যে খুব তাড়াতাড়ি চেষ্টা করব অন্য কোথাও শিফট করার, হুট করে তো তা সম্ভব না। তা এইভাবেই দিন চলছে। হঠাৎ একদিন ঈশানীর মানে বলেছি ভোরবেলা ওর ওঠা অভ্যাস, তো এখন হয়তো যোগা করতে পারে না যেহেতু বাচ্চাটাকে ধরার কেউ নেই। তো ওর ভোরবেলা ঘুম ভাঙলে ও কি একটু গিয়ে আর কি রুমের মধ্যে একটু ব্যায়াম ট্যাম করে চলে আসে ঘুম থেকে ওঠার আগে। তো ওইটাই করতে আর কি বাইরে গেছে।
ওয়াশরুম থেকেও বেরিয়েছে, বেরোনোর পর না ভীষণ রকম মাছের আষ্টে গন্ধ, বিশেষ করে দেখবে নদীর মাছগুলো ওই যখন তোমার বলছি গন্ধটা রিলেট করতে পারবে, বাজার যখন উঠে যায়, বাজার মানে মাছের বাজার উঠে যাওয়ার পর ওই সন্ধ্যার দিকে দেখবে মাছের বাজারে যেইখানটা মাছ বিক্রি হয় আর কি, ওখানটা ভীষণ বাজে একটা স্মেল দেয়, ঠিক আছে, একটা আস্তে আস্তে মানে বাজে গন্ধ। তা ও হঠাৎই মানে ওয়াশরুম থেকে বেরিয়ে সেই গন্ধটাই পেতে থাকে, যে বাবা কেমন একটা গন্ধ লাগছে, কি দুটি তো মরলো কি না, এই ভেবে ভেবে যখন আর কি ওয়াশরুমের গেট থেকে আস্তে আস্তে ড্রয়িং রুমে আসছে, তখনই আলো আধারিত খেয়াল করে, ও কিন্তু কোনো লাইট জ্বালায়নি, যেটুকুনি আগেই বলেছি গ্লাসের সব উইন্ডোগুলো যেটুকুনি আলো আসছে ওটাতেই ও দেখতে পাচ্ছে ভোরবেলা যে একটা মেয়ে, ঠিক আছে, মেয়ে বলতে তুমি মৌমিতাই ধরো, মৌমিতার মতনই অঙ্গি ভঙ্গি সমস্ত কিছু, মুখটা হয়তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে না, কিন্তু একটা মেয়েকে দেখেছে যার ওরকমই কার্লি হেয়ার, রোগা, ওর মতোই হাইট, মাথার উপরে ওই যে মাথার উপরে একটা খরগোশ বসে আছে। দিয়ে দুজনে ওই লন্ড্রি রুম থেকে আস্তে 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 বেরিয়ে আসছে ড্রয়িং রুমের দিকে, আর ও ঈশানী যাচ্ছে ওয়াশরুম থেকে ড্রয়িং রুমের দিকে। ওনা ওইটা দেখে ওখানে বিভৎসভাবে চিৎকার করে অজ্ঞান হয়েছে। হাজব্যান্ড আসে, হাজব্যান্ডকেও সবটা জানায়। প্রথমে হাজব্যান্ড আর কি কতটা বিশ্বাস করেছিল সেটা ঈশানী নিজেও জানে না, কিন্তু ও সবটা জানায়। জানানোর পর ওরা তো ভীষণ রকম উদ্যোগী হয়ে পড়ে যে না, এই বাড়িতে থাকা যাবে না, যে কোনো কারণেই হোক না কেন এই বাড়িতে একটা নেগেটিভ কিছু এসে গেছে বা দৃষ্টি পড়েছে। বাড়ির লোকের সাথেও কথা বললো, তো ঈশানীর বাড়ির লোক বললো যে তোরা এক কাজ করো, তো ছোট বেবি নিয়ে মানে জায়গা এক্সচেঞ্জ কি করে করবি, তার থেকে ভালো তো হাজব্যান্ডকে বল, জামাইকে বল আমাদের বাড়িতে মাসখানেকের জন্য তুই থেকে যা, ততদিনে ও অন্য জায়গায় বাড়ি খুঁজে তারপরে তোদের নিয়ে যাবে। তো সেই কথা মতো সমস্ত ব্যাগসপত্র গুছিয়ে গোছানো হয়ে গেছে, একটা দিন ফিক্সড করা হয়েছে যে এই দিনে এবার আমরা বাপের বাড়ি চলে যাবে ও কিছুদিনের জন্য, আফটার দ্যাট নতুন বাড়ি রেন্টে নেওয়া হবে। তো যেদিন আর কি বাড়ি যাওয়ার আগের দিন রাত্রেবেলা হাজব্যান্ড আসেইনি, মানে অপেক্ষা করে আছে কতক্ষণে আসবে, ওই সেদিন কাজ টাজ মিটিয়ে আস্তে আস্তে 1:30 মতো বেজেছে। ছেলেটা ঘুমিয়ে পড়েছে, মানে বেবি আর কি, ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ছেলেকে ঘরে রেখেছে। হঠাৎ করে দুলোকে মানে কিছু ওই যে ফ্রিজে কিছু খাবার দাবার ছিল, তো ওরা ডিসাইড করেছিল আজকে যত দেরি করেই আসো না কেন আজকে রাত্রে একসাথেই ডিনার করব। তা ফ্রিজে মোটামুটি যা যা চকলেট ছিল সবই বার করে নিয়েছে, দুজনে বসে বসে খাচ্ছে আর ডিনার করছে, গল্প করছে। হঠাৎই ওদের মনে হলো না একটা ভীষণ রকম পচা স্মেল রয়েছে, নাকে নাকে গন্ধ আসছে। তো দুজনকে কিন্তু সেটা বলেও নি, ওরা ওদের মতো খেতে থাকছে। তারপরে হঠাৎ মনে হচ্ছে ড্রয়িং রুমের যেই দিকটা ওদের সোফা ছিল, মানে যেখানে মৌমিতা শুতো আর কি, ওখান থেকে ফিসফিস করে প্রথমে একজন ফিসফিস করছে, তারপর দুজন, তারপর তিনজন, এরকম করে 4-5 জন একটা ফিসফিসানি আসছে আস্তে আস্তে, খুব আস্তে, যাতে ওরা পাখার আওয়াজে শুনতেই না পারে। ফিসফিস করে হচ্ছে। হতে তখন ঈশানী বলছে আচ্ছা তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তো তখন বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছে গন্ধ? বলছে হ্যাঁ দুটোই পাচ্ছি আমি। তা সোফার ওই দিকটা দুজনে তাকালো, মানে ওরা কি করেছে বেডরুমের যেই লাইটগুলো থাকে অফ করেছে, ওর যেইখানটা মানে ওদের ডাইনিং টেবিল এরিয়া ওখানে ঝালর ছিল, ওটা জ্বালিয়ে ওরা খাচ্ছে। আর বাকি ড্রয়িং রুমটা যেহেতু আলোর মিডিলে ওরা বসেছে, বাকি ড্রয়িং রুমটা কিন্তু একটা নিকষ অন্ধকার লাগছে। তো ওরা সোফার দিকে তাকালো, কিছু দেখতে পারলো না। তো ওরা কি মনে করলো যে হতেই পারে যে কেউ হয়তো ঢুকে পড়েছে, চোর বা কিছু, যেহেতু আমরা চলে যাব শুনেছে অনেকে। তো দুজনে মিলে আস্তে আস্তে উঠেছে, মানে লাইটও জ্বালায়নি, মোবাইলের লাইটটা জ্বালিয়ে দিয়ে দেখছে সোফার কাছে গেছে, আওয়াজটা ঠিক সোফার নিচ থেকে আসছে, ফিসির আওয়াজটা, আর গন্ধ তীব্র হয়ে গেছে। ওরা মোবাইলের লাইটটা নিয়ে যেই না নিচে দিয়েছে, কি দেখতে পাই জানো? একটা হাত, এতটা হাত, ঠিক আছে, যেন মাটির মধ্যে থেকে এতটা হাত বেরিয়ে রয়েছে এই কুঁই থেকে। আর দুজনেই একসাথে ভুল দেখতে পারে না, আর ওই হাতটা পচেও গেছে, ঠিক আছে, মাছি টাচি এসে বসছে ওটা থেকেই, সেই মানে জিনিসটা ফুলেও গেছে, অনেকদিন যাবৎ কোনো কিছু থাকলে ফুলে গেছে, ফুলে গিয়ে ফেটেছে, ফেটে ওখান থেকে যে রক্ত রস ওগুলো ঝরে পড়ছে চারিদিকে, আর ওগুলো দিয়ে বাজে পচা গন্ধটা বেরোচ্ছে, বুঝেছো?
ওরা তখন মানে পিছিয়ে এসছে দুজনে, আবারও টর্চ লাইট মেরেছে, রুমের লাইট জ্বালিয়েছে, দেখছে হ্যাঁ ওটা রয়েছেই ওরকম। এবার ঈশানীকে রেখেও যেতে পারছে না, ওরা ড্রয়িং রুমে যা হোক দরজাটা খুলে আর চিৎকার করেছে, ওয়াচরুম মানে ওয়াচম্যানকে ডাকছে, আরও বাকি আশেপাশে যারা ছিল তাদেরও নাম ধরে ধরে ডাকছে। ওরা যেহেতু বহু দিন ওই বাড়িতে ছিল, তো বিয়ের পর থেকে ওরা ওইখানে ছিল, তো সবাই মোটামুটি চেনে। তো যখন ওরকম ডাকাডাকি হলো, ওরা সবাই এলো, গন্ধটা সকলে পেলেও মানে সোফার তলায় ওরা কিন্তু কেউ কিছুই দেখেনি। তা ওরা তো পরদিন ভোরবেলায় বেরিয়ে গেছে, আর ওই নিয়ে আলোচনা হয়নি, এবং এরা এটাও ডিসাইড করে গেছে যে এই বাড়িতে রিটার্ন আসবো না। তা যাই হোক, 1-1.5 মাস পর সব শিফট অন্য বাড়িতে হয়ে যাবার পর ওরা আর কি ওখানে নতুন বাড়িতে আসে, এবং সাথে করে ঈশানীর মাও এসেছিল। তা এইভাবেই বেশ আর কোনো অসুবিধা নেই, ওরা নতুন বাড়িতে চলে যাবার পর কোনো রকম প্রবলেম হচ্ছে না। একদিন মাসখানেক পর, ঠিক আছে মাসখানেক পরই হবে, দিয়ে ওই যেই কাজের মেয়ে দিয়েছিল, মানে মৌমিতাকে যে নিয়ে এসেছিল বা নিয়ে আসে যে ছোট ছোট মেয়েদেরকে, যে মহিলাটা, সেই মহিলাটা কোথা থেকে ফোন নাম্বার পেয়েছে, ঈশানে ফোন করেছে। ফোন করে বলছে, দিদি আমি বলছি, তুমি নাকি অন্য মানে কমপ্লেক্সে চলে গেছো, কাজের লোক তো তোমার নেই, আমি কি একটা মেয়ে আছে দেবো? তখন বলে মাথা খারাপ, আমার দরকারই নেই, আমি যেতটুকুনি পারবো ততটুকুনি পারলে আমি হোটেল থেকে খাওয়া নিয়ে আসবো, কিন্তু ওই মেয়ে দিস না, যা মানে আমার জীবন হেল্প করে দিয়েছে, লাইফটা হেল্প করে দিয়েছে ওই মেয়ের জন্য, জানিস কত কিছু প্রবলেম হয়েছে। তা বলছে হ্যাঁ আর কি, মরা মানুষের নামে তুমি আর কি বলবো বলো। মরা মানুষ মানে ও না একেবারে মরা মানুষ হতে যাবে কেন, কেন কি হয়েছে? বলছে তুমি খবর রাখো না, 2-3 মাসে কি হয়ে গেছে? বলছে আমি কি করে খবর রাখবো, চলে গেছে, চলে যাওয়ার পর তো আর কোনো কন্ট্যাক্ট আমার সাথে ছিল না, থাকবে কি করে? তো ওই কাজের মেয়ে যে দিয়েছিল সেই মহিলাটা ঈশানীকে জানায়, মৌমিতা যখনই এখান থেকে চলে যায় নিজের বাড়িতে, ও বাড়িতে গিয়ে আরও অদ্ভুত আচরণ শুরু করে, ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ে, সবসময় কালো কালো কী সব বমি করতো, সবুজ কালারের ওর আমাশা হতো, রক্ত আমাশা হতো, আর ওরকম মানে কোনো বাচ্চা দেখলে ভীষণ ইরিটেট হতো। এরম করতে করতে একদিন হঠাৎই মৌমিতাকে খুঁজে পাওয়া যায় না। এই সপ্তাহ 2 আগের ঘটনা, সপ্তাহ 2 আগে না, মাসখানেক আগে, মানে যেই টাইম পিরিয়ডটায় আর কি ওরা ওই একটা অবয়ব দেখতে পায় এবং সোফার তলায় যেগুলো দেখে আর কি, সেই টাইম পিরিয়ডটার কথা বলছে উনি, যে ওই সময়টা ওকে হঠাৎই খুঁজে পাওয়া যায় না। গ্রামের পর গ্রাম সব জায়গায় খোঁজার পর 2-3 দিন পর হঠাৎই ওদের খাটের নিচ থেকে একটা পচা গন্ধ, যেহেতু মাটির বাড়ি, পচা গন্ধ বেরোতে থাকে, এবং সকলে মিলে নিচে মানে দেখার পর, মা বাবা দেখার পর দেখতে পায় যে মাটিটা একটু এবড়ো খেবড়ো এবং একটা হাত বেরিয়ে আছে। বলছে কবজি থেকে একটা হাত বেরিয়ে আছে। ওই হাত দেখে যখন পুরো খাট সরিয়ে আর কি খোঁড়া হয়, তখন ওই মৌমিতার পচা গলা দেহটা পাওয়া যায়। মানে ও যে ওখানে মরেছে ওই হাত বের করা, ওই সেম জিনিসটা ঈশানী আর নীলাব্য এখানে বসে বসে নীল আর ঈশানী দেখতে পায়, যে ওরকমই হাতটা বেরিয়ে এসেছিল। তো যাই হোক, তারপরে ওকে নাকি 3টে না 4টে প্রেত ধরেছিল, অনেক সাধু সন্তর কাছেও গেছে, কিন্তু আলটিমেটলি ওকে আর কি মারা যায় মেয়েটি। তা এটা শুনে তো মানে আকাশ থেকে পড়া, যে কি হলো এই কদিনের মধ্যে, মানে ওর কাছে কোনো এক্সপ্লেনেশনই নেই। ও শুধু আমাকে ফোন মানে রেকর্ড করে অভিজ্ঞতাটা পাঠিয়েছে, যে তুমি তো বলো এইসব, তো তোমার কাছে কি কোনো এক্সপ্লেনেশন আছে এই ব্যাপারটা, যে ও ওখানে চলে গেছে, ওখানে ওর কিভাবে মৃত্যু হয়েছে আমার জানা নেই, কিন্তু আমি এখানে বাড়িতে বসে বসে ওগুলো সবই রিলেট করতে পেরেছি। তো এর শুরু কি, এর শেষ কি, আমার কাছে উত্তর নেই, ওর কাছে উত্তর ছিল না। তোমাদের কাছে যদি কোনো উত্তর থাকে তাহলে কিন্তু পাঠিও। একটা সুন্দর বললে ভুল হবে, একটা ভয়ানক অভিজ্ঞতা আমি শুনলাম, আর সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করলাম। ঘটনাটা কেমন লাগলো জানাতে ভুলো না, কিন্তু তোমরা ভিডিও দেখে চলে যাও, কমেন্ট করে জানাওই না কেমন লাগছে। আশা করি এই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট না করে পারবে না। আর তোমরাও যদি ছোট কাউকে এইভাবে বেআইনিভাবে কাজে নিচ্ছ তো খুব সাবধান, আইনের ফাঁকফোকর করা যায়, কিন্তু এই সমস্ত নেগেটিভ এনার্জির থেকে কিন্তু ভীষণ রকম সাবধান থাকতে হয়।
তো যাই হোক, এই ছিল আমার ঘটনা। আবারও বলি, যাদের এরকম ঘটনা শুনতে খুব ভালো লাগে তারা কিন্তু তাতান মাম্মার খেলাঘরটাকে সাবস্ক্রাইব করে দেবে। ও বলতে ভুলেই গেছি, আরেকটা ইনফরমেশন ছিল তোমাদের দেওয়ার, সেটা হলো তাতান মাম্মার খেলাঘরে তো তোমরা এই সমস্ত গল্প পাবে। আমি আজকে থেকে মানে শনিবার থেকেই আরেকটা নতুন চ্যানেল মানে খুলছি, যেটা এই যেহেতু তাতান মাম্মার খেলাঘরে কি হয় যে আমার ডেলি ব্লগও থাকে, এই সমস্ত ভূতের গল্পও থাকে, বিভিন্ন রান্নারও ব্লগ, তো মানে একটা মেসি হয়ে যাচ্ছে। ওই কারণে আমি ডিসাইড নিয়েছি যে আমি ইউটিউবে আরেকটি চ্যানেল খুলবো, যেটার নামই থাকবে ভয়ের অনুভূতি, বা খুলেছি যার নাম আছে ভয়ের অনুভূতি। তোমরা যদি শুধুমাত্র ওই গল্পগুলো শুনতে চাও তারা কিন্তু অবশ্যই ভয়ের অনুভূতির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ওইখানে আমি যেরকম বড় গল্প দিই ওরকম না, আমি চেষ্টা করবো, আমার কাছে প্রচুর ছোট গল্প জমে আছে জানো তো, ওই 2-1 মিনিট 3 মিনিট 4 মিনিটের ছোট ছোট গল্পগুলো অনেকগুলো জমে আছে। তো আমি ভাবছি ওই চ্যানেলটাতে আমি গল্পগুলো ডেলি বেসিসে দিতে থাকবো। সরি। তাহলে কি হবে, তোমাদের কাছে একটা নতুন চ্যানেল থাকবে যার মধ্যে তোমরা শুধুমাত্র ভয়ের সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে। আর তাতান মাম্মার চ্যানেলে তো থাকবেই, কারণ আমি একেবারে বন্ধ করবো না, নতুন খুলছি, নতুন অনেকে জানতে পারে, না জানতেও পারে। আমি তাতান মাম্মার খেলা করে এই বড় গল্পগুলো দেবো, আর ওই যে ভয়ের অনুভূতি যে চ্যানেলটা থাকবে সেটাতে বড় গল্পের সাথে সাথেও কিন্তু ছোট ছোট অনেক গল্প থাকবে, এবং ওখানেও এমন কিছু গল্প থাকবে যেগুলো কিন্তু তাতান মাম্মার খেলাঘরে থাকবে না। তো যারা তাতান মাম্মার খেলাঘর দেখছো তারা কিন্তু অবশ্যই ভয়ের অনুভূতি চ্যানেলটিকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে রাখো। চলো, অনেক কথা বললাম, তোমরা কিন্তু গল্প শুনলে ভালো লাগলে আমার চ্যানেলকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে, এরকম ভালোবাসা দেবে। আর দেরি করবো না, ভালো লাগলে একটু করে লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের সপ্তাহে কিন্তু আবার দেখা হবে। নমস্কার।